আজকের এপিসোডে ইংলিশ সাবজেক্ট থেকে প্রাইমারি ইন্টারভিউ আসার মতো 100টা সাজেশন টাইপ প্রশ্ন এক জায়গায় করব আমরা। ইংলিশটা আসতে একটু দেরি হলো কারণ অনেকের রিকোয়ারমেন্ট ছিল ইংলিশটা দেবার। এবার আমার নিজের সাবজেক্ট যেহেতু ইংলিশ, এটাকে আরেকটু যত্ন নিয়ে খেটে খুঁটে বানিয়েছি আর কি এই স্ক্রিপ্টটা। তো যে কারণে আরেকটু সময় লাগলো এটাতে। তো সবাই এটা নোট ডাউন করুন। যদি মনে করেন যে পিডিএফ নেবেন তাহলে এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। আজকে শুরু করছি ইংলিশ থেকে 100টা বাছাই করা প্রশ্ন, যার মধ্যে থেকে আশা করা যায় কমন পেয়ে যাবেন। না পেলেও আপনারা বুঝতে পারবেন প্রশ্নের ধরনটা কিরকম হতে চলেছে। ওকে, টোটাল কনসেপ্টটা গ্যাদার করুন, এক জায়গায় রাখুন সব কিছুকে। ওকে, শুরু করছি। নাউন কাকে বলে? আমি কিন্তু একদম বেসিক জিনিস এবং তার থেকে একটু হায়ার লেভেলের জিনিস সমস্ত কিছুই কিন্তু এখানে দেবো 100টা কোশ্চেনের মধ্যে, ঠিক আছে? একদম পার্টস অফ স্পিচেও থাকবো, আবার তার থেকে একটু হায়ার লেভেলেও কিন্তু যাব, যেগুলো কিন্তু প্রাইমারি ইন্টারভিউ হচ্ছে। এবং প্রাইমারি ইন্টারভিউ যে প্রশ্নগুলো ধরে ফেলেছে সমস্ত সাবজেক্টের, তার ভিডিও কিন্তু আসছে আগামীকালকেই আশা করা যায়, ঠিক আছে? আজকে আমরা ইংলিশের উপরে থাকবো। নাউন কাকে বলে? ব্যক্তি, বস্তু, স্থান, কোনো ভাব, যে কোনো কিছুর নামকেই নাউন বলে। বয়, স্কুল, অনেস্টি, অর্থাৎ যার নাম আছে সেই নাউন। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। প্রপার নাউন কি? কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো নির্দিষ্ট স্থানের নাম। যখন আমি মানুষ বলছি ম্যান বা মেন, সিঙ্গুলার প্লুরাল যাই বলি না কেন। এবার যখন আমি একজনের নাম করছি রাম বা রবীন্দ্রনাথ বা কলকাতা, জায়গার নাম অনেক প্লেসেস, কিন্তু যখন আমি একটা জায়গার নাম বলছি কলকাতা, তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউনের প্রথম অক্ষরটা সবসময় কি হয়? বড় হাতের হয়, ক্যাপিটাল লেটারের হয়। কলকাতার কে বড় হাতের হবে? যে কোনো নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। কমন নাউন কি? যে কোনো কমন নাম। বয়, সিটি, যেটা নির্দিষ্ট নয়, যে কোনো জায়গা। আমি বললাম প্লেস, অর্থাৎ যে কোনো প্লেস বোঝাচ্ছে, সুতরাং এটা কমন নাউন। কিন্তু যখন আমি বলছি কলকাতা, তখন সেটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। আমি বলছি সিটি, একই অর্থে। সি ক্যাপিটাল লেটার হচ্ছে না, স্মল লেটারই থাকছে, কিন্তু কলকাতা বললে হয়ে যাচ্ছে বড় হাতের, তাহলে সেটা হচ্ছে কমন নাউন, আর কলকাতা হচ্ছে প্রপার নাউন। পরবর্তী প্রশ্ন, কালেকটিভ নাউন কি? একাধিকের সমষ্টিগত নামকে বলা হয় কালেকটিভ নাউন। আমি বললাম এ ফোক অফ বার্ডস, এক ঝাঁক পাখি, এক দল মানুষ, এক দল ডাকাত, এইগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? কোনো গুণ বা কোনো অনুভূতিকে বোঝায়। যে নাউনগুলোকে আমরা চোখে দেখতে পাই না, আমরা ছুঁতে পারি না, স্পর্শ করতে পারি না, বাজারেও কিনতে পাওয়া যায় না, কিন্তু আছে, তাকে আমরা ফিল করি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমি যদি বলি সততা, সৎ লোককে আমরা দেখতে পাই, কিন্তু সততাকে আমরা দেখতে পাই না, তার আচরণে আমরা ফিল করি সততা। বন্ধুকে দেখতে পাই, কিন্তু বন্ধুত্বকে দেখতে পাই না। বন্ধুত্ব বিষয়টাকে আমাদের উপলব্ধি করতে হয়, ফিল করতে হয়। আমরা বাজারে গিয়েও বলতে পারি না যে 1 কেজি বন্ধুত্ব দিন বা 2 কিলো ভালোবাসা দিন। তাহলে এই ভালোবাসা, বন্ধুত্ব, রাগ, প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, প্রত্যেকটা অনুভূতি, যা কিছুর নাম আছে কিন্তু আমরা চোখে দেখতে পাই না, ফিল করতে হয়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরবর্তী প্রশ্ন, প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? নাউনের বদলে যে শব্দ বসে তাকেই বলা হয় প্রোনাউন। আমি বললাম রাম ইজ অ্যাবসেন্ট, রাম ইজ ইল। শুনতে ভালো লাগছে না? আমি যদি বলি রাম ইজ অ্যাবসেন্ট, হি ইজ ইল, এই যে হি বসালাম রামের পরিবর্তে, এটাই হচ্ছে প্রোনাউন। অর্থাৎ হি, সি, এগুলো পুনরুক্তিকে এড়িয়ে যায়। ওকে, তাহলে প্রোনাউনের কাজ হচ্ছে পুনরুক্তিকে এড়ানো, নাউনের পরিবর্তে বসে। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? ব্যক্তি বোঝানো কোনো প্রোনাউনকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। আই, উই, হি, শি, এগুলো কি করছে? ব্যক্তিকে নির্দেশ করছে। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট যখন নিজেকেই বোঝায় তখন রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। যেমন হি হার্ট হিমসেলফ, হি কিলড হিমসেলফ, হি ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ, আই সলভড দ্য প্রবলেম মাইসেলফ। আমি নিজেই কাজটি করেছি, নিজেই সবকিছু করেছি, সে নিজেই কাজটি করেছে। এই যে যখন নিজেই বলছি, সেলফ যখন যুক্ত থাকছে, তখন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা খুবই ধরে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? কাছে বা দূরের কোনো বস্তুকে ডেমনস্ট্রেট করেছে। যেমন দিস ইজ মাই বুক, দ্যাট ইজ ইউর পেন। এই যে দিস, দ্যাট, এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, বা আরো সংক্ষেপে বলতে গেলে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এ রেড ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ার নাউন, ফ্লাওয়ারকে কোয়ালিফাই করছে রেড, অর্থাৎ এখানে রেড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ কি? তুলনার 3টি রূপকে
তুলনার তিনটে রূপকে বলা হয় ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। টল, টলার, টলেস্ট। বাংলায় যদি বলি লম্বা, লম্বাতর, লম্বাতম, এগুলোই হচ্ছে ডিগ্রি, এগুলো তুলনা বোঝায়। ভার্ব কাকে বলে? কাজ বা অবস্থা বোঝায়। আমি যদি বলি শি সিংস, তাহলে কি হলো? সিংস হচ্ছে এখানে ভার্ব। ডুইং ভার্বও হতে পারে, আবার এখানে অ্যাম ইজ আরও থাকতে পারে, শি ইজ এ গুড গার্ল। তাহলে এখানে ইজটাও কিন্তু ভার্ব। ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ, ভার্ব ছাড়া কিন্তু বাক্য হতে পারে না। ওকে, পরবর্তী প্রশ্ন, ট্রান্সিটিভ ভার্ব কি? অবজেক্ট লাগে এমন ভার্ব। আমি যদি বলি হি রিডস আ বুক, অর্থাৎ এখানে কিন্তু এ বুকটা অবজেক্ট হিসেবে রয়েছে, কর্ম দরকার পড়ছে মোট কথা, তাই এটা ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে। এবার ইন্ট্রান্সিটিভ ভার্ব কি? আমি যদি বলি যে একটা সেন্টেন্স যদি বলা যায় যে দ্য বেবি স্লিপস, তাহলে এখানে কিন্তু আর অবজেক্ট লাগছে না, তাহলে এই যে স্লিপস, এটা কিন্তু ইন্ট্রান্সিটিভ ভার্ব, এ নিজেই সম্পূর্ণ। পরবর্তী প্রশ্ন, অ্যাডভার্ব কাকে বলে? ভার্বকে কোয়ালিফাই করে যে সেই হচ্ছে অ্যাডভার্ব। হি রানস ফার্স্ট, রানটা এখানে ভার্ব, তাহলে কেমন করে দৌড়োই? ফার্স্ট, অর্থাৎ জোরে দৌড়ায়, তাহলে এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন কাকে বলে? সম্পর্ক বোঝানোর যে শব্দ তাকে বলা হয় প্রিপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবল, অর্থাৎ এখানে অবস্থান বোঝাচ্ছে, এই অনটা হচ্ছে এখানে প্রিপোজিশন। কনজাংশন কাকে বলে? যুক্ত করে এমন শব্দ। হি ইজ পোর বাট অনেস্ট, এই যে বাট কথাটাকে লাগালাম, মানে সে গরিব হতে পারে কিন্তু সৎ, এই যে বাট লাগালাম এখানে, বাট হচ্ছে এখানে কনজাংশন। ইন্টারজেকশন কি? হঠাৎ কোনো অনুভূতি প্রকাশ করে, আলাস, ওয়াও, ব্রাভো, এই ধরনের যে আবেগ বোঝায় যেগুলোতে, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন, অর্থাৎ হঠাৎ অনুভূতি বোঝালে তাকে আমরা বলবো ইন্টারজেকশন। আর্টিকেল কি? নাউনের আগে বসে নির্ধারণ করে সে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। উদাহরণ হিসেবে আমরা যদি বলতে পারি এ বয় মানে একটি বালক, এবার যদি দা বয় বলে তারপর তাকে নির্দিষ্ট করা হয়ে গেল কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেলের কাজ। এ অ্যান্ড দি, এ বসবে কনসোনেন্টের আগে, অ্যান বসবে সমস্ত ভাওয়েলের আগে, এবং দা বসবে নির্দিষ্ট কোনো অর্থে। এখানে আর্টিকেল সম্পর্কে একটা খুব বেসিক প্রশ্ন কিন্তু সবাই যেটা ভুল করে, যদি বলা হয় আর্টিকেল কত প্রকার, আর্টিকেল 3 প্রকার নয়, আর্টিকেল 2 প্রকার, ডেফিনিট এবং ইনডেফিনিট, এবং তার ভাগ যদি বলা হয় যে ইনডেফিনিটের ভাগ হচ্ছে দুটো, সেটা হচ্ছে এ আর অ্যান, আর ডেফিনিট হচ্ছে দা। তাহলে এ অ্যান দি যদি বলা হয় যে আর্টিকেল কতগুলি, তখন 3টি, কিন্তু আর্টিকেল কত প্রকার? 2 প্রকার, ডেফিনিট, ইনডেফিনিট, এবং ডেফিনিটের কোনো ভাগ নেই। দা, ইনডেফিনিটের ভাগ হচ্ছে এ এবং অ্যান। যদিও এই কনসোনেন্টের আগে এ বসে এবং ভাওয়েলের আগে অ্যান বসে, এই জিনিসটা সব সময় মানা হয় না, এর অনেক ব্যতিক্রম রয়েছে। সেই ব্যতিক্রম নিয়েও একটা ছোট্ট ভিডিও আসবে, সেখানে আমরা ওই ব্যতিক্রমগুলোকে এক জায়গায় করব, এবং ওখানে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে এটার আগে কি বসবে, ওইটার আগে কি বসবে, ওই ব্যতিক্রমগুলো থেকে কিন্তু জিজ্ঞাসা করা হয়, সেটা কিন্তু আগামী দিনে আসতে চলেছে সেই ভিডিওটা। ওকে, পরবর্তী প্রশ্ন, টেন্স কাকে বলে? কাজের সময়কে টেন্স বোঝায়। বাক্যে একটি কাজ যখন হচ্ছে, সেই কাজের সময়টা, সেটাই হচ্ছে টেন্স, অর্থাৎ ক্রিয়ার কালকে টেন্স বলে, সময় নির্দেশ করে টেন্স। টেন্স বিষয়েও একটা ছোট্ট ভিডিও আসতে চলেছে, একদম সারাংশ করে প্রত্যেকটি টেন্সকে খুব অল্প করে ব্যাখ্যা করে তার যে স্ট্রাকচার এবং তার একটা করে এক্সাম্পল দিয়ে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো। যেহেতু আমি বলছি যে এই ইংলিশটাকে আমি আরেকটু বেশি করে মানে গোছানোর চেষ্টা করছি, যেহেতু আমার নিজের সাবজেক্ট ইংলিশ, তাই এইগুলো মাথায় রাখবেন, এগুলো আসছে, আর্টিকেল আসবে, টেন্স আসবে, ঠিক আছে। তাই টেন্সের অন্যান্য ভাগগুলো আমি আর এখানে বলছি না, অনেক কটা টেন্স আছে। এই টেন্সের এটা বলুন, এই টেন্সের স্ট্রাকচারটা বলুন তো, বা একটা সেন্টেন্স বলে দিয়ে বলুন তো এটা কোন টেন্স, এগুলো কিন্তু ধরবে। সুতরাং টেন্সটা একটু মাথায় রাখুন, আমি আগামী দিনে নিয়ে আসছি টেন্সের খুব ছোট্ট একটা ভিডিও আসতে চলেছে। নেক্সট প্রশ্ন, সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? একটি বাক্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। রিতা সিংস, এখানে কাজ করছে কে? রিতা, সুতরাং রিতা এখানে সাবজেক্ট। প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটি হচ্ছে প্রেডিকেট। রিতা সিংস এ সং, অর্থাৎ রিতা কি করছে? গান গাইছে, অর্থাৎ কাজের অংশ, প্রেডিকেট হচ্ছে কাজের অংশ। ভয়েস কাকে বলে? কাজ করা অথবা কাজ হওয়াকে ভয়েস বলে। হ্যাঁ, যদি আমি বলি যে হি রোট এ লেটার, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার যদি বলি এ লেটার ওয়াজ রিটেন বাই হিম, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভও হতে পারে, প্যাসিভও হতে পারে। এবার যদি জিজ্ঞাসা করা হয় অ্যাক্টিভ ভয়েস কি, সাবজেক্ট নিজে কাজ করে। শি ক্লিনস দ্য রুম, এখানে সাবজেক্ট নিজেই কাজ করছে, অর্থাৎ কর্তা প্রধান হচ্ছে।
অর্থাৎ সাবজেক্ট কাজ করছে, কর্তা প্রধান হচ্ছে, সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ডেফিনেশন, প্যাসিভ ভয়েস কি হবে? সাবজেক্ট কাজ পায়, সাবজেক্টের উপরে কাজটা করা হয়। দ্য রুম ইজ ক্লিনড বাই হার, অর্থাৎ কাজ মানে ঘরটি পরিষ্কার করা হয় তার দ্বারা, অর্থাৎ এখানে কর্ম প্রধান হচ্ছে, কর্তা নয়, তার জন্য এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, ন্যারেশন কাকে বলে? ন্যারেশন মানে হচ্ছে উক্তি, ন্যারেশন চেঞ্জ হচ্ছে উক্তি পরিবর্তন। ন্যারেশন দুই রকমের হতে পারে, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। একদম ছোট্ট করে একটা ব্যাখ্যা করে দিচ্ছি। ধরুন ক্লাসে আপনি একটা ছেলেকে বললেন, বাহ তুই আজকে তো ভালোই পড়াশোনা করেছিস। বাচ্চাটা বাড়িতে গিয়ে তার মাকে দুইভাবে এই কথাটা বলতে পারেন, যে মা জানো স্যার বলেছেন তুই তো আজকে ভালোই পড়াশোনা করেছিস, অথবা মা জানো স্যার আজকে বলেছে আমি আজকে নাকি খুব ভালো পড়াশোনা করেছি। দুটোর মধ্যে পার্থক্য কি হলো? একটাতে স্যারের কথা হুবহু সেই বাচ্চাটি তুলে ধরলো, স্যার বলেছে তুই খুব ভালো পড়াশোনা করেছিস, অর্থাৎ কোটেশন আছে একটা। স্যার বলেছেন আমি খুব ভালো পড়াশোনা করেছি, এখানে কিন্তু কোটেশন নেই। অর্থাৎ স্যারের কথা যখন হুবহু তুলে ধরা হলো সেটি হচ্ছে ডাইরেক্ট স্পিচ। স্যারের কথাটাকে যখন আমি আমার মতো করে, মানে ওই বাচ্চাটির মতো করে বলছে যে স্যার বলেছেন আমি খুব ভালো করে পড়াশোনা করেছি, তুমি এটা আমি হয়ে গেল, দ্যাট ইজ ইনডাইরেক্ট স্পিচ। তার মানে ডাইরেক্ট স্পিচের সঙ্গে ইনডাইরেক্ট স্পিচের পার্থক্য কি? ডাইরেক্ট স্পিচে হুবহু কথা থাকবে, ইনডাইরেক্ট স্পিচে হুবহু কথা থাকবে না, আমার মতো করে কথা থাকবে, এবং ডাইরেক্ট স্পিচে কোটেশন থাকবে, ইনডাইরেক্ট স্পিচে কোনো কোটেশন থাকবে না। পরবর্তী প্রশ্ন, সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? অর্থপূর্ণ শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। যেমন আই এম এ স্টুডেন্ট, একটা মানে কিছু শব্দ বসে যদি অর্থবহ একটি সেন্স সৃষ্টি করে, সেটা হচ্ছে অর্থ হতে হবে কিন্তু, তবেই সেটা সেন্টেন্স। ওকে, সেন্টেন্স কত প্রকারের? অ্যাসার্টিভ সেন্টেন্স 5 প্রকারের হয়, প্রত্যেকটা একটি করে বলে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ বক্তব্য বোঝায়, শি ইজ অ্যান অনেস্ট গার্ল। হ্যাঁ, এটা তো তথ্য দেয়। আমরা সারা দিনে যত রকমের কথা বলছি তার মধ্যে 95%ই অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু বর্ণনা করে, বর্ণনাত্মক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, যে বাক্য দিয়ে আমরা প্রশ্ন করি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট আর ইউ ডুইং। এই যে প্রশ্নগুলো করছি, এই সমস্ত প্রশ্নগুলো শেষে একটা করে জিজ্ঞাসা চিহ্ন থাকে। এই জিজ্ঞাসা চিহ্ন থাকা মানে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে প্রশ্ন দিয়ে আমরা অর্থাৎ যে বাক্য দিয়ে আমরা প্রশ্ন করি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ অথবা অনুরোধ বোঝাবে। আদেশ বলতে ডু দ্য ওয়ার্ক, উপদেশ বলতে ওবে ইওর টিচার্স, অনুরোধ বলতে প্লিজ ডু দ্য ওয়ার্ক। এই যে আদেশ, উপদেশ, অনুরোধ যাই হোক না কেন, এগুলো সবই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে বাক্য দিয়ে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ করি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। পরবর্তী প্রশ্ন, এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? আবেগ প্রকাশ করে। হোয়াট এ ডে, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, কি সুন্দর দৃশ্য, কি সুন্দর ছবি, কি দারুণ দিন, এই যে অনুভূতি প্রকাশ করছে, এবং শেষে একটা এক্সক্লেমেটরি সাইন থাকছে। অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে একটা কিন্তু এক্সক্লেমেশন যে সাইন, সেটা কিন্তু অবশ্যই থাকবে। আরেকটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, উইশ বোঝায়। মে গড ব্লেস ইউ, এই যে সেন্টেন্সটা বললাম, যে বাক্য দিয়ে উইশ করা বোঝায়, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ওকে, ফ্রেজ। ফ্রেজ কাকে বলে? অসম্পূর্ণ শব্দগুচ্ছকে ফ্রেজ বলে। হঠাৎ করে আমি বললাম ইন দ্য মর্নিং, এর মধ্যে কোনো ভার্ব নেই, কিন্তু এটা একটা ফ্রেজ। ক্লজ কাকে বলে? সাবজেক্ট ও ভার্ব সহ শব্দগুচ্ছকে ক্লজ বলে। হোয়েন হি কেম মানে আংশিক বাক্য, হোয়েন হি কেম তারপরে কিছু আছে, কিন্তু এই আংশিক বাক্যটি হলো ক্লজ। পরবর্তী প্রশ্ন, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কাকে বলে? ভার্ব প্লাস প্রিপোজিশন, একে বলা হয় ফ্রেজাল ভার্ব। যেরকম লুক আফটার, কারোর দেখাশোনা করা, এগুলো প্রচুর ফ্রেজাল ভার্ব আছে। ফ্রেজাল ভার্বগুলো রেডি করা দরকার কিন্তু, হ্যাঁ, মোটামুটি 40-50টা ফ্রেজাল ভার্ব রেডি করা থাকলে যদি ফ্রেজাল ভার্ব থেকে ধরে আপনি কিন্তু কমন পেয়ে যাবেন, ঠিক আছে? সেটা তো দেওয়ার চেষ্টা করব আমি। সিনোনিম কাকে বলে? সমার্থক শব্দকে সিনোনিম বলা হয়। বিগ, তার একটা সিনোনিম লার্জ, সিনোনিম হলো। অ্যান্টোনিম কাকে বলে? বাংলায় আমরা যেটাকে বলি বিপরীতার্থক শব্দ। হট, কোল্ড, অর্থাৎ যে কোনো শব্দের উল্টো কথা হচ্ছে তার অ্যান্টোনিম, বাংলায় আমরা যেটাকে বলি বিপরীতার্থক শব্দ। পরবর্তী প্রশ্ন, হোমোফোন কাকে বলে? উচ্চারণ এক কিন্তু বানান ভিন্ন, এটি হচ্ছে হোমোফোন। যেরকম সন, SUN, সন, SON, সন, মানে আমরা অ্যাকচুয়ালি উচ্চারণ করি সন, কিন্তু উচ্চারণ সন, পুত্র আর কি। হ্যাঁ, তো এই যে একই রকম লাগছে শুনতে, এটা হচ্ছে কি হোমোফোনস। হোমোনিম কি? বানান এক কিন্তু অর্থ ভিন্ন। যেমন ব্যাট, BAT, ব্যাট, এর কিন্তু দুটো মানে হয়, একটা হচ্ছে ব্যাট মানে বাদুড়, আর একটা হচ্ছে ব্যাট মানে খেলার ব্যাট। তাহলে এটা হচ্ছে হোমোনিম। প্রেফিক্স কাকে বলে? শব্দের আগে যোগ হয় যে, হ্যাপির সঙ্গে আন যুক্ত হয়ে আনহ্যাপি হলো, একটা নতুন অর্থের সৃষ্টি হলো, বিপরীত শব্দ, এটাকে বলা হয় প্রেফিক্স। সাফিক্স কি? শব্দের শেষে যোগ হয়। যেমন কাইন্ড থেকে কাইন্ডনেস, কাইন্ড মানে
কাইন্ড মানে দয়ালু, অ্যাডজেক্টিভ কাইন্ডনেস NESS সাফিক্সটা যোগ করে সে হয়ে গেল কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ রূপ বদলাচ্ছে, তাই না? তাহলে সাফিক্স প্রিফিক্স কিন্তু শব্দের রূপ বদলিয়ে দেয়। মোডাল ভার্ব কি জিনিস? ক্ষমতা বা পরামর্শ বোঝায়। আমি যদি বলি হি ক্যান সুইম, অর্থাৎ এটা একটি সহায়ক ভার্ব। এই যে ক্যান, এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। পরবর্তী প্রশ্ন, জিরান্ড। জিরান্ড কাকে বলে? ভার্বের আইএনজি ফর্মকে জিরান্ড বলা হয়। যেরকম সুইম একটা হচ্ছে ভার্ব, এবার আমি বললাম সুইমিং ইজ মাই হবি। এবার কি আমার হবি, কি দিয়ে প্রশ্ন করলে নাউন হয়, তাহলে সুইমিং ইজ মাই হবি। সুইমিংটা এখানে কি হয়ে যাচ্ছে? নাউন। ভার্ব প্লাস আইএনজি করে সে কিন্তু হয়ে যাচ্ছে নাউন। ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব, অর্থাৎ টু রিড। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। পার্টিসিপল কাকে বলে? ভার্বের অ্যাডজেক্টিভ রূপ। মানে বললাম ব্রোকেন চেয়ার, ভাঙা চেয়ার। তাহলে এই যে ব্রোক থেকে ব্রোক মানে ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে ব্রেক তো একটা ভার্ব, তার সঙ্গে আমি যে মানে তার পাস্ট পার্টিসিপল করলাম দিয়ে সে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। ব্রোকেন চেয়ার, চেয়ারটি কেমন? ব্রোকেন, তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। এটা হচ্ছে পার্টিসিপল। কাউন্টেবল নাউন কাকে বলে? গণনা করা যায় যে নাউনকে তাকে বলা হয় কাউন্টেবল নাউন। যেমন বুক, পেন। আনকাউন্টেবল নাউন কাকে বলা হয়? যাকে গণনা করা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন মিল্ক, যে কোনো তরল পদার্থ, মিল্ক, ওয়াটার, হেয়ার, এগুলো সব আনকাউন্টেবল নাউন। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, টাকা কিন্তু কাউন্টেবল নাউন নয়, টাকা কিন্তু আনকাউন্টেবল নাউন। তার কারণ হচ্ছে টাকাকে আমরা গুনি না, টাকা আমরা পরিমাপ করি। টাকা যদি গুনতে হয় তাহলে কাগজটাকে গোনা হয়, কিন্তু অ্যাকচুয়ালি টাকাকে আমরা পরিমাণ করি। একটাই কাগজ, একই রকম দেখতে সবগুলো কাগজই, কিন্তু একটার ভ্যালু 100 টাকা, একটার ভ্যালু 500 টাকা হতে পারে। সুতরাং টাকা আনকাউন্টেবল নাউন। টাকার আগে মেনি বসে না, মাছ বসে। ওকে। ডিটারমাইনার কি? নাউনকে নির্দিষ্ট করে। দিস বুক, ডিটারমাইনার। কোয়েশ্চেন ট্যাগ কাকে বলে? শেষে ছোট প্রশ্ন। সে খুব ভালো ছেলে, তাই না? এই যে তাই না বললাম, ইজন্ট ইট, ইজ নট ইট, এই যে বলছি, এটাকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। অর্থাৎ আমি নিশ্চিত হতে চাইছি যে আমি যেটা বলছি তুমিও সেটাই বলো। সে খুব ভালো ছেলে, তাই না? তাই না মানে কি? তুমি চাইছো যে তোমার সামনের লোকটিও তোমাকে বলুক যে হ্যাঁ তাই। তাহলে যে তাই না, এটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? শর্তযুক্ত বাক্যকে বলা হয় কন্ডিশনাল বাক্য। যেমন ইফ ইউ ওয়ার্ক ইউ উইন, এর মধ্যে একটা শর্ত আছে, একে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। 50% কমপ্লিট হলো। আমি এই ভিডিওতে আরো যদি চাপিয়ে দিই তাহলে ভিডিও আরো লেন্দি হয়ে যাবে, সুতরাং সেই কাজটি করব না। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি, সেখানে বাকি 50% থাকছে। ওকে। ইংলিশের থেকে এইগুলো যদি রেডি না করেন আপনারা কিন্তু মহাবিপদ। কিন্তু এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ইংলিশের জিনিসপত্র কিন্তু ধরবেই, সে আপনার সাবজেক্ট ইংলিশ হোক অথবা না হোক, ঠিক আছে? এগুলো ভালো করে রেডি করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, ভিডিওর মধ্যে নম্বর দিয়ে দিয়েছে, সেখান থেকে পিডিএফ কালেক্ট করে নিতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এসব জিনিস সচরাচর কোথাও পাবেন না। এক জায়গায় এত শর্টে, এত একটা ছোট্ট ভিডিওর মধ্যে এত কিছু গুঁজে দিয়ে একটা কম্প্যাক্ট জিনিস বানানো, এটা খুব সহজে আমার মনে হয় কোথাও পাবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে। ওকে। এটা আমার ফোন নম্বর। যদি মনে করেন আমাকে দিয়ে কোনো প্রশ্ন তো তৈরি করে নেবেন বা কোনো হেল্প আমার কাছে চাই, তাহলে আমার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি যতটা তাড়াতাড়ি পারা যায় হেল্প করবার চেষ্টা করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।